আসসালামু আলাইকুম। আহ, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পিভট টেবিলের কিছু অপশন। আজকে আমরা দেখবো হচ্ছে ডাইনামিক পিভট টেবিল কিভাবে করতে হয়। আসলে ডাইনামিক জিনিসটা কি? ডাইনামিক জিনিসটা হচ্ছে, যদি আমি আপনাদের এই ডাটাগুলোকেই পিভট টেবিলে নিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি ডাইনামিক জিনিসটা কি। প্রথমে আমি এটাকে পিভট টেবিলে নিয়ে নিচ্ছি। এখান থেকে ইনসার্ট থেকে ইনসার্ট থেকে পিভট টেবিলের ফ্রম টেবিল অর রেঞ্জ এখানে আসার পরে আমরা নতুন একটা শিটে নিয়ে নিব। শিটে আনার পরে এখানে আমরা প্রোডাক্টটাকে রোতে নিয়ে নিই এবং টোটাল অ্যামাউন্টটাকে নিয়ে নিলাম। এখন যদি আমি এই নিচে, যদি একবারে শেষে দেখতে পাচ্ছেন যে আমাদের 1000 রো ডাটা রয়েছে, 1000, অর্থাৎ হেডার সহ 1000 এক। এখন যদি আমি নতুন কিছু অ্যাড করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রোডাক্ট নিয়ে নিয়েছিলাম প্রোডাক্ট। আচ্ছা, জয়পুর নর্থ ইলেকট্রনিক। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাউস মাউস নামে একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি নতুন একটা রো অ্যাড করলাম, অর্থাৎ আমাদের এই কলমের নেম হচ্ছে আহ, এটা হচ্ছে ক্যাটাগরি, প্রোডাক্ট না। এটাকে আগের অবস্থায় রাখি। এই ল্যাপটপটাকে আমরা দিয়ে দিই হচ্ছে মনিটর। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের প্রোডাক্ট ছিল হচ্ছে তিন 7টা, মোট 7টা প্রোডাক্ট। এখানে আমাদের মনিটরের নামে কোনো প্রোডাক্ট নেই, আমি এখানে মনিটর নামে একটা প্রোডাক্ট অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন এখন যদি আমি নতুন কিছু অ্যাড করি, তাহলে হচ্ছে যে আমি যদি এখন এখান থেকে যদি রিফ্রেশ করি ডাটাগুলোকে, দেখতে পাচ্ছেন যে আমাদের মনিটর গুলো অ্যাড হচ্ছে না, এখানে মনিটর গুলো অ্যাড হচ্ছে না। এটাই হচ্ছে ডাইনামিক পিভট টেবিল। অর্থাৎ আমি যখন নতুন কিছু অ্যাড করব আমাদের ডাটায়, নতুন কিছু আহ, আমাদের ডাটার সোর্সে, এটা বলা হয় সোর্স, ডাটা সোর্স টেবিল। এই ডাটা সোর্সে যদি আমি নতুন কিছু অ্যাড করি, তাহলে সেটা যেন অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যায়, অটোমেটিকলি এখানে চলে আসে। এটাকেই বলা হয় ডাইনামিক পিভট টেবিল। এই জন্য এটাকে কিভাবে আমরা ডাইনামিক পিভট টেবিল করব, সেটা আজকে আমরা দেখব। তো এটার জন্য আমরা অফসেট ফাংশন ইউজ করব। আমরা অফসেট ফাংশন, আর এখানে এখানে আসার পর যে পিভট টেবিল অ্যানালাইজ, এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে চেঞ্জ ডাটা সোর্স। এটাকে যদি আমি আবার এখন ডাইনামিক না করে যদি এটাকে যদি মনিটরকে যদি আবার আনতে চাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটা লং প্রসেস। সেটা হচ্ছে পিভট টেবিল অ্যানালাইসিস। এখানে আসার পর চেঞ্জ ডাটা সোর্স, এখানে আসবো। তারপরে চেঞ্জ ডাটা সোর্স, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের চাপা চাই। এখানে আসার পর ওই যে আমাদের নিচে, একবারে নিচে লাস্টে আমাদের এক রো দেখতে পাচ্ছেন যে আনসিলেক্ট করা। এখানে আমাদের কি করতে হবে, এই রোটাকে সিলেক্ট করে দিতে হবে। যদি আমরা ডাইনামিক না করি, তাহলে আমাদের কি করবে, আবার আরেক রো বাড়িয়ে দিতে হবে। এখান থেকে আমি কন্ট্রোল শিফট লেফট এরো, কন্ট্রোল শিফট আপার এরো, তারপর ওকে দিব। এখন যদি আমি এই যে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের মনিটরটা এখানে চলে আসছে, কিন্তু আমাদের এই লং প্রসেসটা চাচ্ছি না, আমরা চাই হচ্ছে ডাইনামিক হতে। যখনই নতুন কিছু অ্যাড করি, তখন যেন এখানে অ্যাড হয়ে যায়। এই জন্য আমাদের অফসেট ফাংশনটা ইউজ করতে হবে। আহ, চলুন আমরা আগে অফসেট ফাংশনটা দেখি। আমরা ফাংশন ক্লাসেগুলোতে অফসেট ফাংশনগুলো দেখেছিলাম, তারপরে আরেকবার। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে অফসেট ফাংশনের 4টা অপশন আছে। অফসেট, দেখতে পাচ্ছেন যে রেফারেন্স, তারপর হচ্ছে রোজ, কলমস এবং হাইট এবং উইডথ। রেফারেন্স অর্থাৎ স্টার্টিং সেলস, আপনার যে সেল দ্বারা স্টার্টিং করব। তারপর হচ্ছে রো সেল, অর্থাৎ মুভ আপ ও ডাউন, অর্থাৎ এক রো নিচে চাই, আমি এক রো নিচে থেকে যাচ্ছি, তাহলে এক রো নিচে থেকে, অর্থাৎ মুভ আপ অথবা ডাউন, অর্থাৎ উপর অথবা নিচ। আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, এটা একটু মনে রাখেন। তারপর হচ্ছে কলস ফাংশন। কলস, এই যে দেখতে পাচ্ছেন যে কলস কলস কি করে, মুভ রাইট অর লেফট, অর্থাৎ রাইট এবং লেফট এই দুইটাকে মুভ করে। রাইট পজিশন। তারপর হচ্ছে যে হাইট, অর্থাৎ নাম্বার অফ রোজ ইন রেজাল্ট। আমি ফর এক্সাম্পল নিচে থেকে 5টা রেজাল্ট চাচ্ছি, 5টা রো চাচ্ছি, আহ, নিচে থেকে 5টা রো চাচ্ছি, তখন আমাদেরকে 5 লিখে দিতে হবে। অনুরূপভাবে যদি উপর থেকে চাই, তাহলে উপর থেকে -5 লিখে লিখে দিলে আমাদের উপর থেকে 5টা রো দেখাবে। তারপর হচ্ছে উইথ। উইথ অর্থাৎ নাম্বার অফ কলমস ইন রেজাল্ট, আমি কয়টা কলম দেখতে চাচ্ছি সেটাকে আমাদের রেজাল্টে দেখাবে। এটা একটু জটিল বিষয়, তারপর একটু সবাই মনোযোগ দেন। এটা বুঝতে পারলেই মানে তেমন জটিল না। দেখতে পাচ্ছেন যে রেফারেন্সটাকে আমি এখানে আমাদের আইটেম, এই যে আইটেম, এই যে এখানে আইটেম হেডারটাকে দিয়ে দিচ্ছি। এখানে থেকে দেওয়ার পরে তারপর হচ্ছে কমা,
তারপরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে রো কি করে, মুভ আপ অথবা ডাউন। আমি আপ অথবা ডাউন, আমি এক রো নিচে থেকে সে গণনা করবে। আমি চাই যে তুমি এক রো নিচে আসো, এক রো নিচে থেকে শুরু করো। এখানে দেখতে পাচ্ছেন যে আইটেম 1, আইটেম 1 অর্থাৎ এক রো নিচে, এই নিচে থেকে শুরু করো। আমি এক দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে মুভ রাইট, অর্থাৎ আমি যদি এখানে জিরো দেই, সে তারপর কমা জিরো, তাহলে সে ডানেও যাবে না বামেও যাবে না, এই এই কলমেই থাকবে। তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে হাইট, হাইট আমি কয়টা রো চাই, আমি চাই হচ্ছে দুইটা রো। এই এখান থেকে দুইটা রো, বা দুইটা রো চাই, দুইটা রো। আর উইডথ দিচ্ছি 0। আচ্ছা, রেফারেন্স ভুল আসলো। হ্যাঁ, এখানে এখানে অলওয়েজ 1 থাকবে। কারণ আমরা এই উইডথ থেকে চাচ্ছি, এই একটা কলম চাচ্ছি। যদি আমি জিরো দিই তাহলে কোনো কলম দেখাবে না। এই যেখানে লাস্ট, এখানে প্রথমটা দেখতে পাচ্ছেন যে, বুঝতে পারছেন যে এক, অর্থাৎ কলম আমি রেফারেন্স দিচ্ছি এই আইটেমটা, এই কলম হেডার। তারপর হচ্ছে যে রো, রো আমি চাই যে তুমি এক রো নিচে থেকে আসবা। দেখতে পাচ্ছেন যে এক রো নিচে, এক রো নিচে থেকে শুরু করবে। আইটেম 1 আইটেম 2 এক রো নিচে থেকে শুরু করবে গণনা করা, আমাদের আউটপুট দেওয়াটা এক রো নিচে থেকে। আমি যদি আবার দুই রো দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে দুই রো থেকে এ- এক দুই, দ্বিতীয় নাম্বার রো থেকে শুরু করবে। দেখতে পাচ্ছেন যে 2। আমি যদি আবার এখানে 3 দেই, আইটেম 3 থেকে নেওয়া শুরু করবে। এক দুই তিন, তিন থেকে এসে শুরু করবে, 3 4। আমি দুইটা আউটপুট চাচ্ছি হলো 2। দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা রো, আমি বলছি যে 3 রো নিচে থেকে শুরু করবা, 3 রো নিচে থেকে শুরু করছে। তারপর হচ্ছে যে এখানে কলম ফাংশন, অর্থাৎ ওই কলমই থাকবে। আমি যদি এখানে আবারে 1 দেই, 1 দিলে হচ্ছে আমাদের এখান থেকে, অর্থাৎ তার ডান পাশের কলমটা, ডান পাশে এই যে আইটেমটা দিয়েছি, আইটেমের ডান পাশের কলম থেকে আহ, এক দুই তিন, তিন থেকে নেওয়া শুরু করছে, তিন থেকে দুইটা রো নেওয়া শুরু করেছে। তারপর হচ্ছে যে হাইট, হাইট অর্থাৎ আমি কয়টা রো আউটপুট চাই। আমি যদি এখানে 5 দেই, তাহলে আমাদের 5টা রো আউটপুট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটাকে রো দিয়েছি, রো আমি 3 রো নিচে দিকে আসবা বলে দিয়েছি। তারপর হচ্ছে যে ওই কলমই থাকবা, আশেপাশে ডানেও যাবে না বামেও যাবে না কলম। তারপর হচ্ছে হাইট, কয় রো চাচ্ছি, আমি চাই যে 5 রো, অর্থাৎ 3 নাম্বার রো থেকে 1 2 3, এ দেখতে পাচ্ছেন যে আইটেম 3, এখান থেকে তুমি 5টা রো নিবা, 5টা রো। আর কলম হচ্ছে যে কলম একটা কলম নিবা। আমি যদি এখানে আবার দুইটা কলম দেই, সে দেখতে পাচ্ছেন যে দুইটা কলম নিল, অর্থাৎ আইটেম এবং কোয়ান্টিটি সোল্ড, এই দুইটা কলম নিল। অনুরূপভাবে আমি বলতেছি যে তুমি 2 রো নিচে আসবা, এবং কলম আমি আউটপুট চাই হচ্ছে ডেট, ডেটটাকে, এজন্য -1 দিব আমরা, -1, অর্থাৎ কলম। আর যদি আমরা 1 দিই তাহলে আমাদের ডান দিক থেকে শুরু করবে, অর্থাৎ কল ফাংশন মুভ রাইট অর লেফট, অর্থাৎ রাইট হলে আমাদের পজিটিভ, আর যদি নেগেটিভ হয় তাহলে লেফট, ডান দিকে যাবে। যদি আমরা শুধু এক লিখতাম তাহলে আমাদের কোয়ান্টিটি সোলস এই এই কলমে আসতো। যেহেতু আমরা নেগেটিভ দিয়েছি, অর্থাৎ -1, তাহলে আমাদের পূর্বে ডেট কলমে আসবে, ফিরে আসবে। তারপর হচ্ছে তারপরে হচ্ছে যে হাইট, হাইট অর্থাৎ আমি কয়টা রো আউটপুট চাই। দেখতে পাচ্ছেন যে আইটেম 1 এক এক দুই, দুইটা কলম নিচে আসবে, এবং তার পূর্বের কলম অর্থাৎ লেফট কলম থেকে শুরু করবে। তারপর হচ্ছে আইটেম চাই আমি দুইটা, তিনটা আইটেম দিই, তিনটা রো আউটপুট চাই, তাহলে আমাদের তিনটা রো আউটপুট দেখাবে। তারপর হচ্ছে 1। এটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন এখন আমরা দেখবো হচ্ছে ডায়নামিকটা। এখন চলুন আমরা পিভট টেবিলের দিকে চলে যাই। পিভট টেবিলের এটা, এখন আমরা ডায়নামিক কিভাবে করব এটাকে। এখানে আমরা অফসেট ফাংশন ইউজ করব, অফসেট। তারপর রেফারেন্সটাকে দিব একবার শুরু, অর্থাৎ টেবিলের একবারে লেফট সাইডের শুরুর কলমটা। এখানে আমরা F4 চেপে, কিবোর্ড থেকে F4 চেপে লক করে দিব। লক করে দেওয়ার পর রেফারেন্সটাকে লক করে দিলাম। তারপর হচ্ছে কমা, রো ফাংশন, রো, রো আমরা 0 দেবো এখানে, অর্থাৎ আমি এক রো নিচেও চাই না, এক রো ডানেও চাই না, আমি হুবহু এটাকে চাই। কল ফাংশন, কলকেও আমরা 0 দিব। আমরা আশেপাশে কোথাও যেতে চাই না, অর্থাৎ যে ডান পাশেরটাও চাই না বাম পাশেরটাও চাই না, এখন 0 দেব। তারপর হাইট, হাইটে আমরা কাউন্ট ফাংশন ইউজ করব। হাইট অর্থাৎ
সে আমরা কয় রো আউটপুট চাই, এই জন্য আমরা কাউন্ট ফাংশন ইউজ করবো। কাউন্ট এ অর্থাৎ ভ্যালু এবং টেক্সট উভয়টাই কাউন্ট করে। এই আসার পর আমরা এই যে এই এই কলমটা আছে, এই কলমটাকে সিলেক্ট করে দিবে। এই কলমের উপরে এই যে দেখতে পাচ্ছেন যে এর উপরে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে আমাদের পুরা এই কলম এই টেবিলটা এই পুরা এ রোটাই আমাদের এই কলমটাকে সিলেক্ট করে দিয়েছে। এখন কিবোর্ড থেকে F4 চেপে দিব। F4 চেপে না চাপলে আমাদের এরর আসবে, এটা মনে রাখবেন। F4 চেপে দিব। তারপর হচ্ছে যে আমাদের হাইটটা শেষ। তা এখন আমরা আবার উইথ দিব। ওইটা আবার কাউন্ট এ ফাংশন ইউজ করব। কাউন্ট এ কাউন্ট এতে দিয়ে আমরা এই যে 1 নাম্বার রোটা আছে, 1 নাম্বার রোটাকে আমরা পুরাটা সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার রোটা সিলেক্ট করে দিলাম। এখন কিবোর্ড থেকে F4 চেপবো, F4 চেপে লক করে দিব। তারপর হচ্ছে এন্টার। এখন আমি দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো টেবিলটা এখানে চলে আসছে। আমি যদি নিচের দিকে বা এখানে যদি আমি কোনো কিছু অ্যাড করি, এখানে দেখতে আমি একটা কলম এড করি বুক, দেখতে পাচ্ছি যে বুক অ্যাড করার সাথে সাথে আমাদের এখানে আমাদের এই একটা কলম যোগ হয়ে গেছে, অর্থাৎ এটা ডাইনামিক হয়ে গেছে। ওরকমভাবে আমি যদি নিচের দিকে অনুরূপভাবে আমি যদি নিচে আহ, একবারে নিচে দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের হচ্ছে মনিটর, আমি যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি নিচে নিচে, তাহলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। দেখেন এটাকে নিচে আমি একটা থেকে এখানে আমি একটা প্রোডাক্টের নাম দিই মাউস। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি আমাদের এখানে এই যে মাউসটা চলে আসছে এখানে অটোমেটিকলি। অনুরূপভাবে আমি যদি আরো যতই রো অ্যাড করি নিচের দিকে, দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি আমাদের একটা রো দেখতে পাচ্ছেন যে মাউস টেবিল অটোমেটিকলি আমাদের অ্যাড হয়ে গেছে। এটাকে আমরা কিভাবে ডাইনামিক করব চলুন আমরা দেখি এখন। এখন আমরা এই ফর্মুলাটাকে এই যে উপরে যে ফর্মুলা, এখানে এখানে ক্লিক করার পর এই পুরাটাকে আমরা কপি করে নেব, অথবা কন্ট্রোল X দ্বারা কেটে কেটে নিব। কন্ট্রোল X অর্থাৎ কাট, কেটে নেওয়ার পর এখন আমরা চলে আসবো হচ্ছে ফর্মুলা ট্যাবে। এই দেখতে পাচ্ছেন যে উপরের ফর্মুলা, ফর্মুলাতে আসার পর আমরা উপরে ফর্মুলা চলে আসবো। এখানে আসার পরে এই যে ডিফাইন নেম, ডিফাইন নেম এখানে ক্লিক করব। ডিফাইন নেম অথবা নেম ম্যানেজার, নেম ম্যানেজারে আসার পর আমরা এখানে এই যে নিউ এখানে আসবো। এখানে আসার পরে আমরা একটাকে দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি ডাইনামিক, এই নামটা মনে রাখতে হবে আপনার। তারপর হচ্ছে যে রেফারেন্সে আসার পর ওই যে ফর্মুলাটা আমরা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল V, পেস্ট। তারপরে ওকে। এখান থেকে আমরা ক্লোজ বা এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা এই পিভট টেবিলের উপর আসব। আসার পর এই যে পিভট টেবিল অ্যানালাইজ এখানে আসবো। এখানে আসার পর এই যে চেঞ্জ ডাটা সোর্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর চেঞ্জ ডাটা সোর্স এখানে ক্লিক করার পর এখানে আমরা ওই যে ফর্মুলাটা নেম নেম দিয়েছিলাম যে ডাইনামিক, সেটাকে আমরা এখানে লিখবো ডাইনামিক। আচ্ছা, ওদের নামটা কি ছিল ওটাই, ডাইনামিক। ও এখানে অফসেট ফাংশন দুইটা ইউজ করেছে, এই জন্য আমাদের এরর দেখাচ্ছে। আহ, হ্যাঁ এখন ঠিক আছে ডাইনামিক। আগের ওই সময় আমাদের দুইটা ফর্মুলা দুইবার পেস্ট হয়েছিল, এই জন্য আমাদের এরর দেখা গেছে। এখন আমরা যদি এখন আবার পিভট টেবিল অ্যানালাইসিস ডাটা সোর্স চেঞ্জ ডাটা সোর্স এখানে আসার পরও যদি ডাইনামিক লিখি ডাইনামিক, এখন দেখতে পাচ্ছেন যে যে আমরা মনিটর, তারপর হচ্ছে যে এখন যদি আমি ডাটা আমার ডাটা আমাদের ডাটায় কোনো কিছু নতুন কিছু অ্যাড করি, আমি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে তিনটা তিনটা রো অ্যাড করলাম। এটাকে দিয়ে দিলাম হচ্ছে মাউস, এটাকে দিয়ে দিলাম হচ্ছে মনিটর, তারপর হচ্ছে প্যান প্যান মনিটর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে মাউস এবং মনিটর আমাদের ছিল না, তারপর প্যান, এই তিনটে
তিনটাকে আমি তিনটা রোকে অ্যাড করে দিয়েছি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আসার পর রিফ্রেশ করতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ করার সাথে সাথে মনিটর, মাউস এবং পেন, আমাদের ডাটাগুলো পিভট টেবিলটা ডাইনামিক হয়ে গেছে। এখন যদি আমি কোনো নতুন কিছু অ্যাড করি, কলম বা রো, তাহলে অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। অটোমেটিকলি আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমি চাই যে এই যে আমি যে রিফ্রেশ করেছি, এই যে রিফ্রেশ, এই রিফ্রেশটাকে আমরা চাই না। আমরা চাই যে অটোমেটিকলি আমি যখন ওখানে টাইপ করার সাথে সাথেই যেন আমাদের ডাটাটা এখানে চলে আসুক। অটোমেটিকলি আমি চাই যে অটোমেটিকলি আমি এখানে রিফ্রেশ করার সাথে সাথেই আমাদের এই ডাটাগুলো এখানে চলে আসুক। এই জন্য আমাদের কি করতে হবে, একটা ভিবিএ কোড লিখতে হবে। ভিবিএ কোড কিভাবে লিখবো আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এই শিট নেমের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ কোড, ভিউ কোড অথবা কিবোর্ড থেকে Alt F11, F11 দুটো একসাথে চাপবো। দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিবিএ কোডটা রান হয়ে গেছে, ভিবিএ কোড ওপেন হয়েছে। অর্থাৎ আপনি এই ডাটা সেটের উপরে ভিউ কোড, ভিউ কোডে আসার পর এখানে আমাদের ডাটা, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের শিটের নেম হচ্ছে ডাটা সেট। এখানে এই যে ডাটা সেটটা সিলেক্ট করতে হবে। এটা খেয়াল রাখবেন, ডাটা সেট এটা যেন সিলেক্ট থাকে। এখানে আমাদের যদি শিট ওয়ান অথবা আমাদের শিট 1, তারপরে সেই যে শিট 2 অর্থাৎ ডাটা সেট, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে জেনারেল আছে, জেনারেল থেকে ওয়ার্কশিট, অর্থাৎ আমাদের ওয়ার্কশিটে আসবো। ওয়ার্কশিট আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন চেঞ্জ। আমরা সিলেকশন চেঞ্জ না, আমাদের এই ওয়ার্কশিটে যখনই আমরা চেঞ্জ করি তখন যেন চেঞ্জ হয়ে যায়। এর জন্য আমরা এই যে চেঞ্জ আছে দেখতে পাচ্ছেন যে সিলেকশন চেঞ্জ, এখানে আসার পর এই যে আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্কশিট সিলেকশন রেঞ্জ, আমরা এটাকে নিচেরটাকে রিমুভ করে দিব। নিচেরটাকে আমরা চাই না, আমরা শুধু এই যে ওয়ার্কশিট চেঞ্জ এটাকে রাখবো। এটাকে রাখার পর আমরা হচ্ছে আমরা একটা করব, দিস ইজ ওয়ার্কবুক ডট রিফ্রেশ অল। আচ্ছা, আমাদের একটু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দিস ওয়ার্কবুক, দিস ইজ ওয়ার্কবুক রিফ্রেশ অল। দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা, এই জিনিসটা আপনি লিখবেন, দিস ইজ ওয়ার্কবুক রিফ্রেশ অল। তারপর আমরা এখন থেকে আমরা কোনো কিছু করব না, এখান থেকে আমরা এটাকে ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিব। এখন আমরা নতুন কিছু ডাটা অ্যাড করি। প্যান, দেখতে পাচ্ছেন যে প্যান আমাদের আগে ছিল না, আমরা এখন নতুন একটা অ্যাড করে দিয়েছি প্যান। তারপরে হচ্ছে আর কিছু ডাটা অ্যাড করে দিই। প্যান, তারপর হচ্ছে যে কম্পিউটার, তারপর হচ্ছে যে পেন্সিল। দেখতে পাচ্ছেন যে পেন, কম্পিউটার, কম্পিউটার। দেখতে পাচ্ছেন যে তিনটা প্রোডাক্টকে আমি অ্যাড করে দিয়েছি। এখন দেখি আমাদের অটোমেটিকলি অ্যাড হয়েছে কিনা আমাদের পিভট টেবিলে। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি আমাদের এখানে থেকে এসে রিফ্রেশ করতে হয় নাই, অটোমেটিকলি আমাদের ডাটাগুলো অটোমেটিকলি ডাইনামিক হয়ে গেছে। এখন যদি আমি কোনো কিছুই অ্যাড করি, নতুন কিছু, তাহলে অটোমেটিকলি আমাদের ডাটাগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ডাইনামিক পিভট টেবিল। সো এটা কি আপনারা বুঝতে পারছেন, দিশা, ফিরোজ ভাই? আচ্ছা, এখন আমরা পিভট টেবিলের আর কিছু অপশন আমাদের বাকি ছিল, সেগুলো আমরা দেখবো। আরেকটা আমরা এই ডাটাকে নতুন একটা শিটে নিয়ে নেই। এখান থেকে আপনার পিভট টেবিল নিয়ে নিই।
এখান থেকে আসার পর প্রোডাক্টটাকে নিয়ে নিই এখানে। তারপর হচ্ছে যে আমাদের কোয়ান্টিটি, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রোডাক্ট এবং কোয়ান্টিটি করে নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে ক্যালকুলেটেড ফিল্ড। ক্যালকুলেটেড ফিল্ড কি, আমি এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি, এখানে প্রোডাক্ট এবং কোয়ান্টিটি আছে। আমি চাই যে যেগুলো 100-র নিচে আছে সেগুলো হচ্ছে ব্যাড কন্ডিশন, সেগুলো ভালো বিক্রি হয়নি। তারপর হচ্ছে যেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে 800, 700, 600 ঘরে আছে, তারপরে হচ্ছে 100-র নিচে। আমি চাই যে যেগুলো 700-র উপরে সেগুলো হচ্ছে গুড কন্ডিশন, 700, 700-র নিচে সেগুলো ব্যাড কন্ডিশন, দুইটা কন্ডিশন দেবো। যেগুলো হচ্ছে 800, 700-র উপরে সেগুলো গুড কন্ডিশন, এবং যেগুলো 800-র নিচে সেগুলো ব্যাড কন্ডিশন। এখানে নতুন একটা কলম থাকবে, নতুন একটা কলম থাকবে, সেখানে লেখা থাকবে যদি এটা যেহেতু 700-র উপরে আছে এটাকে গুড কন্ডিশন দিবে, এটা 700-র নিচে এটাকে ব্যাড কন্ডিশন, এটা আবার 700-র উপরে এটাকে গুড কন্ডিশন। এই কলমটাকে কিভাবে অ্যাড করব, এই জন্য আমাদেরকে পিভট টেবিলে যে দেখতে পাচ্ছেন যে পিভট, এই পিভট টেবিল বক্সে, পিভট টেবিলের উপর আসার পর এখানে ক্লিক করার পর এই সেলের উপর, তারপর হচ্ছে পিভট টেবিল অ্যানালাইজ। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ফিল্ড আইটেম এন্ড সেটস। এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন যে ফিল্ড, ক্যালকুলেটেড ফিল্ড। ক্যালকুলেটেড ফিল্ড আসার পরে আমাদের এখানে কলমের নাম দিয়ে দিব হচ্ছে যে স্ট্যাটাস বা কন্ডিশন। তারপর এখানে আমাদের ফর্মুলাটা লিখবো। এখানে আমরা লিখবো হচ্ছে ইফ, যদি আমাদের কোয়ান্টিটি কলমটা, এই যে কোয়ান্টিটি কলম, কোয়ান্টিটির উপরে যদি ডাবল ক্লিক তাহলে কোয়ান্টিটি কলমটা এসে পড়বে। কোয়ান্টিটি কলমটা যদি 700-র উপরে থাকে, 700 অথবা 700 সমান, দেখতে পাচ্ছেন 700-র উপরে থাকে, 700 অথবা 700-র উপরে, তাহলে হচ্ছে আমাদের আমাদের ইফে আমরা আগে ফর্মুলা শিখেছিলাম যে এক হলো কন্ডিশন, তারপর হচ্ছে ট্রু এবং ফলস। এখানে আমাদের ট্রু এবং ফলস দেখাচ্ছে না, আমরা যে কোনো ফাংশন এখানে ইউজ করতে পারবো, কিন্তু আমাদের এখানে কোনো সাজেশন দেখাবে না। দেখতে পাচ্ছেন যে ইফ এর তিনটা কন্ডিশন, একটা হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে ট্রু এবং ফলস। যদি 700-র উপরে থাকে তাহলে আমাদের ট্রু, হলে তাহলে হচ্ছে গুড, গুড। তারপর হচ্ছে যে এখন ফলস, যদি 700-র উপরে না হয় তাহলে আমাদের কি দিব, তাহলে হচ্ছে আমরা ব্যাড, ব্যাড। স্ক্রিনশট নিব, এটা সবাই নিচ্ছি। আচ্ছা, আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। তারপর আমরা পিকটাকে চ্যাট জিপিটি দিয়ে দিব। এখন আমরা প্রম লিখবো যে আমাদের কি প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ মাই ফর্মুলাস, উইথ মাই ক্যালকুলেটেড, ক্যালকুলেটেড ফর্মুলা। এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রবলেম গুলো এখানে দেখাচ্ছে। প্রবলেম গুলো একবারে বিস্তারিত ভাবে এক্সপ্লেন করছে। তারপর হচ্ছে পিভট কোথায়, পিভট টেবিলের ক্যালকুলেট ফিল্ড টেক্সট। পিভট টেবিল ক্যালকুলেট ফিল্ড টেক্সট রিটার্ন গুড ব্যাড প্রপারলি হ্যান্ডেল করতে পারে না, এটা নিউমেরিক ক্যালকুলেটরের জন্য ওর ডিজাইন। তারপর হচ্ছে যে আস্থা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে আমরা এখানে গুড এবং ব্যাড, সেটা হচ্ছে এটাই আমাদের প্রবলেম, আমরা টেক্সট গিয়ে দিতে পারবো না এখানে। আমাদের যদি যদি 700-র উপরে হয় তাহলে আমরা দিয়ে দিচ্ছি যে ওয়ান গুড পজিশন, ওয়ান মিন গুড পজিশন। তারপর হচ্ছে যে যদি 700-র নিচে হয় তাহলে হচ্ছে 0। এখন যদি ওকে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন ঠিক দিয়েছে ক্যালকুলেটেড ফিল্ড। অর্থাৎ ক্যালকুলেট ফিল্ডে আমরা কোনো টেক্সট ইউজ করতে পারবো না এখানে, আমরা কোনো টেক্সট ইউজ করতে পারবো না, শুধু আমরা দিতে পারবো হচ্ছে নিউমেরিক যেগুলো ভ্যালু,
সেগুলোকে আমরা দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে যদি 700-র উপরে হয় তাহলে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে 700-র উপরে আছে তাহলে ওয়ান রিটার্ন দিয়েছি ওয়ান। যদি 700-র নিচে হয় তাহলে হচ্ছে যে জিরো। এটাই হচ্ছে যে আমাদের প্রবলেম হয়েছিল যে আমরা টেক্সট দিয়েছিলাম গোট এবং ব্যাট, এটা আমাদের প্রবলেম হয়েছিল। সেটা আমাদের এই জন্য এরর দেখাচ্ছে। এই জন্য আমরা গোট পরবর্তীতে আমরা ভ্যালু দিয়েছি, এই জন্য আমাদেরকে গো দেখতে পাচ্ছেন যে গোটকে আমরা রেফার করেছি ওয়ান এবং ব্যাটকে রেফার করেছি জিরো। এটাই আমাদের প্রবলেম ছিল। সো আজকে তাহলে এতটুকুই আপনার